আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। এখন আপনারা দেখছেন হেদায়েতের পথের গল্প। ফাঁকা ঘরটার দিকে ভেজা চোখ বুলাচ্ছেন আলেয়া বেগম, দেখছেন কোথাও কিছু প্রয়োজনীয় রয়ে গেল কিনা। ছলছল চোখে মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নুরা। আলেয়া বেগমের চোখে পড়ল নুরার চোখে দিকে, মেয়ে কি যেন জিজ্ঞাসা করবে। ভাবমূর্তির খেয়াল করে তখনই প্রশ্ন করলেন, কিছু বলবি নুরা? নুরা কোনো দেরি না করেই দ্রুত বলল, আম্মা, আমরা যেখানে যাচ্ছি সেখানে সবাই অন্যরকম, আমরা কি করে থাকবো সেখানে? আলেয়া মাথা নিচু করে বললেন, মানিয়ে নিতে হবে মা, সব মানিয়ে নিলাম। কিন্তু মা কথা শেষ করতে না দিয়ে আলেয়া বললেন, নুরা, আর কথা নয়। তুমি যেটার ভয় পাচ্ছ সেটা আল্লাহ তাআলাই হেফাজত করবেন। তিনি এই পরীক্ষায় ফেলেছেন তোমাকে এবং আমাদের। তিনি এই বিপর্যয় থেকে আমাদের উঠে দাঁড়ানো শক্তি দিবেন। ধৈর্য ধারণ করো মা। আলেয়ার ছোট মেয়ে নোহা বলল, আম্মা, আব্বা থাকলে এমন হতো না, ঠিক না? আব্বা কেন চলে গেলেন? আলেয়া বেগম নোহার মাথায় হাত রেখে বললেন, আল্লাহর ফয়সালার উপর অসন্তুষ্ট হতে নাই মা। নুরা আর কোনো কথা বলল না, বোরকাটা পরে নেকাব লাগাল। কান্না ভেজা চোখটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, তার মায়াবর্তী চেহারাটা। নোহাও হিজাবটা পরে নিল। দরজায় কলিং বেল বেজে উঠল। নুরা নোহার চাচা এসেছেন ওনাদের নিতে অচেনা শহরে। অচেনা গন্তব্যে চলে যাচ্ছে তারা। জানে না সেখানে কি অপেক্ষা করে আছে তাদের জন্য। একদম ভিন্নধর্মী পরিবেশে কি করে নিজেকে রক্ষা করবে তারা। আলেয়া বেগম আর মামুন সাহেবের দুই মেয়ে নুরা নোহা। ছোটবেলা থেকেই ধার্মিক বাবা মাকে দেখে বড় হয়ে উঠেছে দুজন। বড় হয়ে নুরা যেন আরো বেশি ধর্মভীরূপ হয়ে উঠেছে। যতটা সম্ভব ধর্ম মেনে চলার চেষ্টা করে। 6 মাস আগে অ্যাক্সিডেন্টে চলে যান মামুন সাহেব। যে চাচার বাসায় কখনই যেতে চাইতো না নুরা, সেখানেই তাকে একেবারের জন্য চলে যেতে হচ্ছে। চাচার সাথে সম্পর্ক ভালো রাখত, কারণ হাদিসে আছে, রক্তের সম্পর্ক ছিন্নকারী কখনো বেহেশতে যাবে না। তবে চাচার বাসার পরিবেশ কখনই তাদের সাথে মিলত না, সেজন্য কখনই সেখানে যেতে চাইত না। নুরার চাচা আশরাফ সাহেব মডার্ন ধ্যান ধারণার মানুষ। মামুন সাহেবের থেকে একদম আলাদা। তার স্ত্রী সন্তানেরাও এমন ধর্মকর্ম তারা মানে না। নামে মুসলিম, এতটুকুই তারা জানে। নামাজ রোজা সবকিছুতেই তারা উদাসীন। মামুন সাহেব অনেকবার ভাইকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু হিতে এগুলো বিপরীত হয়েছে। তাই তিনি আর তাদের কিছু বলতেন না। কিন্তু হঠাৎ করে মামুন সাহেব চলে যাওয়ায় দুই মেয়েকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আলেয়া বেগম। শেষ পর্যন্ত আশরাফ সাহেবের জোরাজুরিতে আর এক প্রকার বাধ্য হয়েই ওনার বাসায় যেতে রাজি হয়েছেন। আশ্রয়হীন হয়ে যাওয়ার থেকে দুই মেয়েকে নিয়ে চাচার বাসায় যাওয়ায় মঙ্গল ভেবেছেন তিনি। নুরা কখনই তার বাবা মায়ের অবাধ্য হয় না, তাই মায়ের সিদ্ধান্ত মেনে নিয়েছে মুখ বুঝে। অন্য কোনো রাস্তাও তার চোখের সামনে খোলা নাই। এই 6 মাসে একা একটা বাড়িতে 3 জন মেয়ে মানুষ কতটা কষ্টে থেকেছে তারাই শুধু জানে। নুরা দরজা খুলে চাচা আশরাফ সাহেবকে সালাম দিল। তবে তিনি সালামের উত্তর দিলেন কি না বোঝা গেল না। নুরার মনটা খারাপ হয়ে গেল। সালাম দেয়া যে কত উত্তম বা সালামের জবাব দেয়া কতটা স্বভাবের তার নিজের চাচা সেটাই জানেন। আশরাফ সাহেব তারা দিয়ে বললেন, ট্রেনের সময় হয়ে যাচ্ছে, এখন বেরোতে হবে, তাড়াতাড়ি বের হও। আর এত গরমে এগুলো কি নাক মুখ ঢেকে রেখেছিস নুরা? গরমে অজ্ঞান হয়ে যাবি তো। নুরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু হবে না চাচ্চু। আশরাফ তাড়াতাড়ি করে ভিতরে চলে গেলেন। দরজায় দাঁড়িয়েই শুনতে পেল নুরা। আশরাফ বলছেন, আলেয়া মেয়েদেরও তোমার মতোই বানিয়ে ফেলছ। এখন শহরে যাচ্ছ, একটু মডার্ন ধ্যান ধারণার হওয়ার চেষ্টা করো। আমার ভাতিজিদের অন্যদের সাথে পরিচয় করাতে আমার যেন লজ্জা না লাগে। নুরার ভিতরটা কুকড়ে উঠল। এ কোথায় যাচ্ছে সে? কি হবে তার জীবনে? এরপর আল্লাহ কি তার ঈমান রক্ষা করাবেন? কত বড় পরীক্ষা অপেক্ষা করছে তাদের জন্য। কলিং বেল বাজাতেই আশরাফ সাহেবের মেয়ে পড়শি দরজা খুলল। পরনে টি শার্ট আর ট্রাউজার, চুলগুলো সোনালি কালার করা। নোহা নুরার দিকে আর চোখে তাকালো। নুরা নোহাকে চোখের ইশারায় সাবধান করল।
পরশির চেহারা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে সে বিরক্ত হয়েছে। দরজা থেকে সরে গিয়ে বিদ্রুপের মতো করে মাকে ডেকে বলল, মাম্মি, তোমাদের মেহমান হাজির। অন্য রুম থেকে হাসি মুখে বের হয়ে এলেন মিসেস পলি। পরনে কুর্তি আর ট্রাউজার, গায়ে ওড়নাটাও নাই, চুলগুলো তারও কালার করা, বেশ মডার্ন। তিনিও এগিয়ে এসে বললেন, এসো এসো, এত দেরি হলো যে তোমাদের? আশরাফ সাহেব বললেন, ট্রেন মিস করেছিলাম, বাস গাড়িতে আসতে হল। রাস্তায় নোহা বমি টমি করে যা অবস্থা, এর জন্যই গাড়ি নিয়ে যায়নি আমি। ওরা দামি গাড়ি চড়ে তো আর অভ্যস্ত না, বাসেও রক্ষা হল না। পলি বিদ্রুপের হাসি হেসে বললেন, ভাগ্যেস গাড়িটা নাও, নতুন গাড়ি আমাদের। সত্যি কথা বলতে আমার ভয় নাই, ওরা গ্রামে থাকে, অভ্যস্ত না হওয়ারই কথা। গাড়ি ঘোড়া বা আধুনিকতায় অস্বস্তি তো হবে। আশরাফ সাহেব হাসলেন, আধুনিক বানাতেই তো এখানে নিয়ে এলাম, তুমি তোমার মতো করে তুলো এদের। আলেয়া বেগম দীর্ঘশ্বাস ছেড়ে নুরার দিক থেকে চোখ সরিয়ে ফেললেন। মেয়েদের চোখের দিকে তাকানোর সাহস যেন তার হচ্ছে না। জামা কাপড় ছেড়ে একটা রুমে এলো তিনজন। আলেয়া অজু করে এসে মেয়েদের বললেন, নামাজ আদায় করে নাও আম্মারা। নোহা সাথে নিয়ে আসা ক্লাস 9-এর বইগুলো গোছাতে শুরু করেছিল। মায়ের কথায় অজু করতে গেল। নুরা অজু করে ফেলেছিল, নামাজটা আদায় করে নিল। আলেয়া বললেন, নুরা, এই বাসায় সবকিছুর মধ্যে তোর জন্য একটা ভালো হচ্ছে, কোনো বেগানা পুরুষ নাই। তুই অন্তত এটাতে স্বস্তি পেয়েছিস। ভাইজানের ছেলে নাকি দেশের বাইরে চলে গেছে। নুরা মুচকি হেসে বলল, হ্যাঁ আম্মা, এটা আল্লাহর রহমত। আলেয়া কোরআন শরীফে চুমু খেয়ে বললেন, নুরা, একটু দেখবি গিয়ে তোর চাচি আম্মা কি করছে, কোনো কাজে সাহায্য লাগলে করে দিস। আমি একটু কোরআন তেলাওয়াত করেই আসছি। নুরা মাথা নাড়িয়ে উঠে চলে গেল। রান্নাঘরে গিয়ে দেখল মিসেস পলি অন্য একজন মহিলাকে দেখিয়ে দিচ্ছেন কি কাজ করতে হবে। ইনি বোধহয় এই বাসায় কাজে সাহায্য করেন। নুরা এগিয়ে এসে বলল, চাচি আম্মা, কোনো কাজ করা লাগবে। পলি ভ্রু কুঁচকে বললেন, এটা কেমন ডাক চাচি আম্মা? এসব গেও ডাকাডাকি ভুলতে হবে। আমাকে মাম্মাম বলে ডেকো তোমরা। আর ফুল হাতা জামা পরে আবার এত বড় ওড়না পরে আছো, তোমার গরম লাগে না নুরা? নুরা মাথা নাড়াল। পলি আবার বললেন, যাও গিয়ে টেবিলটা গোছাও, ফুলি খাবার দিবে, খেয়ে নিও। আপনারা খাবেন না? আমরা এত তাড়াতাড়ি রাতের খাবার খাই না। নুরা টেবিল গোছাচ্ছিল তখনই পড়শি এলো পানি নিতে। নুরাকে দেখতে পেয়ে বলল, তোমার আর ড্রেস নাই, গরমে এগুলো পরে আছো কেন? নুরা মুচকি হেসে বলল, আমি এগুলোই পরি। পড়শি ভ্রু কুচকে বলল, গ্রামের লোকজনের গরম নাই মনে হয়। আমি তো বাবা এসি ছাড়া থাকতেই পারি না, তাও টি শার্ট পরেও গরম লাগে। নুরা দীর্ঘশ্বাস ছেড়ে বিট বিট করে বলল, হায় জাহান্নামের গরম, যদি তোমাদের বুঝাতে পারতাম। কয়েকদিন এভাবেই কেটে গেল। আশরাফ সাহেব নুরাকে একটা মহিলা কলেজে আর নোহাকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিলেন। নুরা নোহা প্রতিদিন রিক্সা করেই দুই বোন স্কুল কলেজে যায়। বাসায় গাড়ি থাকা সত্ত্বেও তাদের ভাগ্যে জুটে না সেই গাড়ি, অথচ পড়শিও একই টাইমে কলেজে যায় সে গাড়িতে করে। এসব নিয়ে অবশ্য আলেয়া বেগম বা নুরার কোনো অভিযোগ নাই। শুধু নোহা মাঝে মধ্যে গাড়িতে যেটার আগ্রহ প্রকাশ করে নুরার সামনে। সে নোহাকে ভালো মতোই বুঝিয়ে দেয়। বিকেলে নুরা রান্নাঘরে কাজ করছিল, তখনই কলিং বেল বাজে। আলেয়া আর নোহা ছাদে গেছেন কাপড় আনতে, ফুলিও চলে গেছে। পলি বাথরুম থেকেই চেঁচালেন, নুরা, নোহা, কে আছো? দরজাটা খুলো। নুরা ওড়না টেনে এক হাতে মুখটা ঢেকে অন্য হাতের দরজা খুলল। একটা ছেলে দাঁড়িয়ে আছে, পরনে কালো টি শার্ট, চুলগুলো বেশ স্টাইল করে কাটা, বেশ মডার্ন নায়কের মতোই দেখতে। নুরাকে দেখে কিছুটা ঘাবড়ে গেল মনে হয়। নুরা চোখ নামিয়ে আছে। ছেলেটা কিছুটা অস্বস্তি নিয়ে বলল, এটা পড়শিদের ফ্ল্যাট। নুরা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দরজা থেকে সরে এলো। ছেলেটা ভেতরে ঢুকল। ততক্ষণে পড়শি বেরিয়ে এসেছে ঘর থেকে। ছেলেটাকে দেখে উচ্ছ্বাসিত হয়ে বলল, এই বে, তুমি চলে এসেছ। মাম্মি বলছিল আজকে তুমি বাসায় ফিরবে। আমি ভাবছিলাম যাব তোমাদের ফ্ল্যাটে। ছেলেটা মুচকি হেসে বলল, খালাম্নি কোথায়? আমি তো
ভয় পেয়ে গিয়েছিলাম যে কার ফ্ল্যাটে এলাম। তোদের বাসায় মেহমান এসেছে নাকি? ওদের কথার মাঝখানেই নুরা নিজের ঘরে চলে যাচ্ছিল। পড়শি ওকে থামিয়ে বলল, নুরা তুমি মুখ ঢেকে আছো কেন? কি হয়েছে মুখে? নুরা না সূচক মাথা নাড়িয়ে ভিতরে চলে গেল। পড়শি বেশ অবাক হয়েছে। সাদমানকে ওর ঘরে নিয়ে গেল। তারপর বলল, আমার চাচাতো বোন, ওরা গ্রামে থাকে, এভাবেই অভ্যস্ত, বুঝোই তো ভাইয়া। তবে আমার অবাক লাগছে, সে তোমাকে দেখেও কোনো রিয়েক্ট করল না। সাদমান কোনো আগ্রহ দেখালো না এ ব্যাপারে। বলল, এবারে শুটিংটা খুব এনজয় করলাম দেশের বাইরে। তোর না মডেলিং করার ইচ্ছা, তুই কেন আসছিস না মিডিয়ায়? পড়শি দীর্ঘশ্বাস ফেলে বলল, মাম্মি কি আর রাজি হবে? মাম্মির তো একটাই কথা, তার সাথে মিডিয়ায় যেতে হলে আগে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করতে হবে। আমিও সেই অপেক্ষায় আছি। যাই হোক সাদমান ভাইজা, তুমি যে শেষ নাটকটা করেছো ওটা কিন্তু সুপারহিট হয়েছে। আমি তো তোমার লুক দেখেই ফিদা হয়ে গিয়েছিলাম। তোমাকে দেখে তো এখন অটোগ্রাফের লাইন লেগে যাবে। আর নুরা তোমাকে চিনলই না। এরা গ্রামে টিভিও দেখে না নাকি? সাদমান চুল ঠিক করে বলল, মেয়েটার নাম বুঝি নুরা? হ্যাঁ, সবাই আমাকে চিনবে তার তো মানে নাই। তা বলে তোমাকে চিনবে না? এখন তো তুমিই ছোট পর্দায় হিট নায়ক। মেয়েটাকে দেখে তো মনে হলো সে এই জগতের। না চেনাটাই স্বাভাবিক। পড়শি অট্টহাসিতে ফেটে পড়ল। বাসায় রোজ কোনো না কোনো ছেলে আসতেই থাকে, বেশিরভাগই পড়শির ছেলে বন্ধুরা। পড়শির খালাতো ভাই সাদমানরা এই বিল্ডিংয়ের অন্য ফ্ল্যাটে থাকে, তাই সেও মাঝে মধ্যে আসতো। এদের থেকে নুরা যত পারে নিজেকে লুকিয়ে রাখে। তবে ফুলি না থাকলে সে না হয় নোহাকেই নাস্তা নিয়ে যেতে হয় ওদের সামনে। তেমনি একদিন নাস্তা নিয়ে গিয়ে ঘটল বিপত্তিকর ঘটনা। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।